বেসিক ডেটা ভিউটা এটা পারচেজিংটা থেকে বোধহয় আরম্ভ করার কথা ছিল না? হ্যাঁ, এই যে ভিউটা, যে পারচেজিং বেসিক ডেটা ভিউ, কোনখান থেকে নিচের দিকে আসুন একটু। এগুলো হয়ে গেছিল, এই যে বেসিক ডেটা ভিউটা হয়েছিল একটা, বেসিক পরে বেসিক ডেটা ভিউ আছে। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ এটা হয়ে গেছে, এইটা থেকে হবে পারচেজিং ভিউ। হ্যাঁ, এবার পারচেজিং ভিউ মানে আলটিমেট হচ্ছে যে পারচেজিং ওরিয়েন্টেড ডেটাটা যেখানে আমাদের ফিল আপ করতে হবে, সেই ডেটাতে আমরা কোন কোন ফিল্ডকে ফিল আপ করতে হবে সেইটা এখানে বলা হচ্ছে। ফার্স্ট হচ্ছে অর্ডারিং ইউনিট। অর্ডার ইউনিট যেটা বলা হয়, যখন আমরা পিও বা কোটেশন জন্য আমরা বা আউটলাইন এগ্রিমেন্ট এই সমস্তগুলো করতে যাব, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের অর্ডারিং ইউনিটটা বলতে হবে। ঠিক আছে, তো অর্ডারিং ইউনিটটা কি, যে অর্ডারিং ইউনিটটা হচ্ছে যে বেসিক্যালি কিসে অর্ডার দেওয়া, পিসে না গ্রামে না কেজিতে, মানে যেটা মানে ইউনিটটা আর কি বেসিক্যালি। ঠিক আছে, সেইটাকে বলে অর্ডারিং ইউনিট। ঠিক আছে, কারণ কি, ধরুন অনেক সময় মেটেরিয়াল পারচেস করা হলো, যেমন ধরুন কোল্ড ড্রিঙ্কস পারচেস করা হয় কার্টুনে, ঠিক আছে, ওখানে যে 12 পিস থাকে কিন্তু বিক্রি করার সময় পিসে বিক্রি করা হয়। ঠিক আছে, তো সেই জন্য এটা একটা ব্যাপার আছে। তো সেই জন্য অর্ডার ইউনিটটা কি হবে, অর্ডার ইউনিট মানে যে ইউনিট অফ ইস্যু, সেলস, ডেলিভারি ইউনিট, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো এখানে মেনশন করা হয়। অর্ডার ইউনিটটা কি হবে এক। নেক্সট হচ্ছে পারচেজিং গ্রুপ। পারচেজিং গ্রুপটা কি, it is a group of buyer or individual buyer and it is responsible to purchase material or services to daily activities. এটা তো একটা দিক গেল, আমরা যেটা বলেছিলাম এটাকে পারচেজিং গ্রুপ বলে থেকে, যারা পারচেজিং পিপল, যারা আর কি পারচেজিং অ্যাক্টিভিটিসের সঙ্গে আসছে, তারা হচ্ছে যে পারচেজিং করে। আচ্ছা, it is a floating entity and that means it procures any material for any plant under any purchasing organizations. That is why we don't assign purchasing group to any plant or purchasing organization. মানে কি, যে পারচেজিং অর্গানাইজেশনের পারচেজিং গ্রুপের লোকেদের একটা প্রায়োরিটি থাকে, তারা কিন্তু যে কোনো প্ল্যান্ট বা যে কোনো পারচেজিং অর্গানাইজেশনের জায়গা থেকে ঢুকে তারা অ্যাক্টিভিটিসটা করতে পারে। ধরুন কিরকম ব্যাপারটা হচ্ছে, একটা প্ল্যান্টে কোনো মেটেরিয়ালস লাগবে, ঠিক আছে, তারা সেই প্ল্যান্ট থেকে অর্ডার দিয়েছে পারচেজিং অর্গানাইজেশন। এইবার সেই অর্ডারটা মেটেরিয়ালস এক্সিকিউট হয়ে আসা যে টাইম লাগবে, তো দেখা যায় সেখানে টাইমটা হয়তো কোনোখানে একটু বেশি লাগছে, সেটা মেনটাই যে তাদের পক্ষে মানে প্রোডাকশনে হয়তো কিছু প্রবলেম হতে পারে। তো সেই সময়তে সেম মেটেরিয়াল যদি অন্য কোনো প্ল্যান্টে থাকে, তখন তারা ওই প্ল্যান্ট থেকে সেটাকে নিয়ে এই প্ল্যান্টে ট্রান্সফার করে দিতে পারে। ঠিক আছে, তো যখন ওই মেটেরিয়ালসটা আসবে তখন আবার ওখানে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাক্টিভিটিসটা, এই প্রায়োরিটিটা পারচেজিং গ্রুপের আছে। ঠিক আছে, সেই জন্য পারচেজিং গ্রুপকে কোনো সময়তে কোনো পার্টিকুলার প্ল্যান্ট বা কোনো গ্রুপের সঙ্গে অ্যাসাইন করা হয় না, ক্লায়েন্ট লেভেলে থাকে, এবং এটা থাকে বলে তারা যে কোনো প্ল্যান্ট বা যে কোনো পারচেজিং অর্গানাইজেশনকে তারা হ্যান্ডেল করতে পারে। না না না, ক্লায়েন্ট আপনি দেখেছেন পারচেজিং গ্রুপ যখন ক্রিয়েট করেছি আমরা, তখন ক্রিয়েটও কিন্তু ক্লায়েন্ট দিয়ে করেছি, তার মানে যেখানে জায়গায় অ্যাক্সেস করতে পারেন। আচ্ছা, এবার দেখুন কোয়ালিটি ফর ফ্রি গুডস ডিসকাউন্ট বলছে, এই ফিল্ডটা মানে কি, যে ইফ এনি ভেন্ডার ইজ গিভিং ফ্রি গুডস অর বোনাস গুডস হোয়াট এভার মেবি, তখন আমরা এখানে এই ফিল্ডটাতে 1/2 বসিয়ে দিই, বাই টু 1 গেট, ঠিক আছে, অপশনটা বসিয়ে দিই। আচ্ছা, এই নেক্সট 4 নম্বর ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট, অটোমেটিক পিও। Generally in these fields, industries hundreds of pair will be এটা 100 তো কমই বলেছে, hundreds of pair will be created automatically via MRP and later on the pair will be converted into POs automatically by the system selecting suitable vendor following requirements to be satisfied. মানে কি, কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, এত বড় ইন্ডাস্ট্রি যেখানে সারাদিনে প্রচুর পারচেজ ইকুয়েশন ক্রিয়েট হয়,
ঠিক আছে। এবার সেই পারচেজ রিকুইজিশনগুলোকে নিয়ে শর্ট আউট করে পিও বানাতে গেলে বা যদি নর্মাল প্রসেসে রিকোয়েস্ট ফর কোটেশন করে করতে হবে প্রচুর সময় লেগে যাবে। আজকে যা হলো কালকে আমার সেরকম জমে যাচ্ছে। তো সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে যদি আপনি বলেন যে না যদি ম্যানুয়ালি কোনো লোককে রাখা গেলে এটা একটা লং টার্ম প্রসেস হয়ে যাবে, ঠিক আছে, ওটাকে নর্মাল প্রসেসে করতে গেলে। তো ওরা কি করে, ওরা অটোমেটিক পিওর সাহায্য নেয়। অটোমেটিক পিওরটার ব্যাপারটা কি, অটোমেটিক পিওরটা কি, যে ওরা একটা সুটেবল সিচুয়েশন করে রেখে দেয়, যে সিচুয়েশনটাতে কি না সেই সিচুয়েশনটাতে যে আপনার যদি এরকম থাকে যে পার্টিকুলার যেমন প্রথম সিচুয়েশনটা কি যে না আমাকে দিশাকে বলে দিই যে ওই পিওগুলোকে এমআরপি মাধ্যমে মেটেরিয়াল পেমেন্ট মাধ্যমে অটোমেটিক্যালি পিও হয়ে যায়, ঠিক আছে। মানে যেই রিকুইজিশন ক্রিয়েট হচ্ছে হয়তো দেখা গেল একটা টাইমার ফিট করা থাকে, তো বিকাল 5টার সময় অবধি যতগুলো রিকুইজিশন ক্রিয়েট হলো সেগুলো অটোমেটিক পিও তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এই অটোমেটিক পিও যদি হতে হয় তাহলে কতগুলো কন্ডিশন এখানে খুব জরুরি। ফার্স্ট কন্ডিশনটা কি, এ সুটেবল ভেন্ডার মাস্ট বি মেনটেন ইন দ্য কোটা অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। কোটা অ্যারেঞ্জমেন্টে সুটেবল ভেন্ডার মানে কোটা অ্যারেঞ্জমেন্ট ওটা আমি পড়াবো বলবো, সেখানে বলে থাকে মানে একটা পার্টিকুলার মেটেরিয়ালস দুজন কি তিনজন ভেন্ডার দেবে, ঠিক আছে। তাদের মধ্যে একটা সাব ডিভাইড করে রেখে দিই যে এরা 50% দেবে, এরা 30% দেবে, এরা 20% দেবে। তবে যখন অর্ডার জেনারেট আসতে শুরু করলো প্রথম দিকে তাহলে দেখতে হবে 10টা অর্ডার হলো তাহলে 50% মানে প্রথম ভেন্ডারের কাছ থেকে প্রথম 5টা অর্ডার যাবে, তারপরে ভেন্ডারের কাছে যে 5টা ওর শেষ হয়ে যাবে এখানে 3টে আসবে, তারপরে 2টো আসবে, এই প্রসেস যাবে। ওটাকে বলে কোটা অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্রায়োরিটাইজ করে রাখা, ফার্স্ট প্রায়োরিটি থেকে সেকেন্ড প্রায়োরিটি থেকে থার্ড প্রায়োরিটি। নেক্সট হচ্ছে মেটেরিয়াল মাস্টার পারচেজিং ভিউতে আপনার এই অটোমেটিক পিওটাকে টিক করে রাখতে হবে, ঠিক আছে। মেটেরিয়াল মাস্টার পারচেজিং ভিউতে এই অটোমেটিক পিওটাকে টিক করে রাখতে হবে, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, ঠিক আছে। থার্ড প্রায়োরিটি কি, থার্ড প্রায়োরিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ভেন্ডার মাস্টারের মধ্যেও কিন্তু অটোমেটিক পিওকে টিক করে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ অটোমেটিক না, ভেন্ডার মাস্টার মধ্যে ঠিক করে রাখতে হবে মানে কি যে ভেন্ডারগুলো অটোমেটিক পিওতে পার্টিসিপেট করবে, ঠিক আছে, তাদের কাছে আর ইনফো রেকর্ড মাস্ট মেনটেন, মানে ইনফো রেকর্ড তোমাকে মেনটেন করতেই হবে, কারণ ইনফো রেকর্ড না মেনটেন করলে ও খুঁজেই পাবে না, ঠিক আছে। ইনফো রেকর্ড মানে কি, ইনফো রেকর্ড আমি বলাবো যে মেটেরিয়াল আর ভেন্ডারের কম্বিনেশন, যে কোন ভেন্ডার কোন মেটেরিয়াল দেবে। দেখুন আপনার কাছে 500 ভেন্ডার আছে, হয়তো 5000 মেটেরিয়ালস আছে, দেখা গেল অ্যাভারেজে কোনো কোনো ভেন্ডার 8-10টা করে মেটেরিয়াল দেয়, ঠিক আছে। এবার আপনি যদি সেই কম্বিনেশনটাকে রেডি করে না রেখে নেন তাহলে কি হবে, ও কিন্তু তখন 500 ভেন্ডার আর 5000 মেটেরিয়াল সবাইকে খুঁজতে হবে। আপনি বলে দেন এই ভেন্ডারটা এই মেটেরিয়ালটা কোন কোন ভেন্ডার সাপ্লাই করছে, তখন কিন্তু 500 না খুঁজে তখন 10টা খুঁজবে। এইটা হচ্ছে ইনফো রেকর্ডের ফাংশন, ঠিক আছে। তো সেটা ইনফো রেকর্ডটা মাস্ট মেনটেন করে রাখবে। তো এই 4টে কন্ডিশন যদি ফুলফিল করে রাখা হয় তাহলে অটোমেটিক পে করতে গেলে এটা খুব সুবিধা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে পারচেজিং ভ্যালু কি। পারচেজিং ভ্যালু কি হচ্ছে, এটা কি স্পেসিফাই করে, এটা হচ্ছে টলারেন্স লিমিটকে স্পেসিফাই করে, টলারেন্স এবং শিপিং কন্ডিশন, ঠিক আছে। যে আপনি টলারেন্স শিপিং কন্ডিশন ডেলিভারি টলারেন্স শিপিং কন্ডিশন মানে রিমাইন্ডার, মানে আপনি যখন একটা পার্টিকুলার ভেন্ডারকে মেটেরিয়াল জন্য অর্ডার দিচ্ছেন তাহলে আপনি কতদিন বাদে ওকে রিমাইন্ডার দেবেন, ঠিক আছে, কতদিন বাদে রিমাইন্ডার দেবেন। মেটেরিয়ালটা কখন ডেলিভারি হবে তার রিমাইন্ডার, ঠিক আছে। ফিল্ডগুলো ফিল আপ করতে হবে, লাগে লাগে লাগে, ঠিক আছে। তো সব দেখুন সব সময় তো পুরোটা করতে হবে তার লাগে না, কারণ অনেক সময় তো দিতে হয় না, বা অনেক সময় তো ইনফো রেকর্ড অন্য সময় এগুলো ফিল আপ করতে হয়। তো কিন্তু এই ফিল্ডগুলোর মানেগুলো জেনে রাখা দরকার, ঠিক আছে, যে কোথায় কোনটা ফিল আপ কখন কোনটা করতে বলবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে জিআর প্রসেসিং টাইম। জিআর প্রসেসিং টাইম মানে কি, যখন নো ওয়ার্কিং ডেজ ইজ রিকোয়ার্ড ফর নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইজ রিকোয়ার্ড ফর দ্য completing inspection and
to place the material in the stores, ঠিক আছে। আফটার এন্টারিং জিআর, যখন আপনি একটা মেটেরিয়াল রিসিভ করলেন, মেটেরিয়ালটা রিসিভ করার পর সঙ্গে সঙ্গে তো সেই মেটেরিয়ালটা স্টোরে নেওয়া হয় না, ওটাকে ইন্সপেকশন রাখা হয় যে মেটেরিয়ালটা ঠিক আছে না ভুল আছে ভালো আছে না আছে দেখার জন্য, ঠিক আছে। কোয়ালিটি চেকিং, সেই চেকিং এর নাম দেখতে কতদিন টাইম লাগবে। আচ্ছা, পোস্ট টু ইন্সপেকশন স্টক, if material nature require quality inspection, they select these options that PO or at GR stock type default comes as quality inspection, ঠিক আছে। তাহলে কি বলছে, if material nature require quality inspection, মানে যদি এরকম কোনো মেটেরিয়াল হয় যেটাকে আমরা কোয়ালিটি ইন্সপেকশন করতেই হবে, সেইখানে হচ্ছে they select this option so that PO or GR stock type default comes quality, মানে যখনই আপনি PO করলেন বা GR করলেন, ঠিক আছে, সেই স্টকটা বাই ডিফল্ট কোয়ালিটি ইন্সপেকশন চলে আসবে। নেক্সট হচ্ছে সোর্স লিস্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস সোর্স লিস্ট। এটাও একটা ওয়ান টাইপ অফ আপনার মেটেরিয়াল মাস্টার, সরি মাস্টার এটা। if we select this option, it is must to maintain source list record for this material by any given one, otherwise system will show error message at PR or PO level, etc. Suppose source list is maintained but PO is given to other than source list the source list vendor, then also system will do it. কি বলছে, বলছে সোর্স লিস্ট মানে কি? প্রথমত সোর্স লিস্ট মানে বুঝতে হবে, সোর্স লিস্ট মানে হচ্ছে একটা পার্টিকুলার মেটেরিয়ালস যখন আমরা কোনো সময় প্রক্রিয়া করবো, সেখানে একটা টাইমিং ফ্যাক্টর করে যে এই কতদিনের মধ্যে প্রকিউরমেন্ট করে নেওয়া হবে সব কিছু, তখন যে যে ভেন্ডাররা এই মেটেরিয়ালটা সাপ্লাই করতো তাদের তো লিস্ট আমার কাছে থাকবে, খালি আমাদের টেবিল ফরওয়ার্ড করা থাকবে, ঠিক আছে। তো দেখা গেল সেই সমস্ত লিস্টের ভেন্ডার মধ্যে কোনো ভেন্ডাররা তো আগেরবারে খুব খারাপ মেটেরিয়াল দিয়েছিল ওই সেম মেটেরিয়ালটা, তাহলে আমরা কি করবো, এবার তাকে নোটিশ করে রাখবো যাতে তার কাছে কোনো কোটেশন না যায়, কোটেশন রিকোয়ারমেন্ট যাবে, তাহলে আপনাকে কি করতে হবে, ওই ভেন্ডারটাকে ব্লক করে দিতে হবে, ঠিক আছে। যদি না আগে সিস্টেম থেকে তো সিস্টেম থেকে যাবে আগে ব্লক করে দিতে হবে। অথবা দেখা গেল কোনো ভেন্ডার তো খুব ভালো মেটেরিয়াল দিয়েছিল, তাকে ফিক্স করে দেওয়া হয় যাতে অন্যের কাছে আমাদের তার কাছে যাবে, ঠিক আছে। সেই জন্য বলছে ইফ উই সিলেক্ট দিস অপশন, it is must to maintain source list record by the material image নাম, এটাই যদি মেনশন করে দেন, টিক মেরে দেন, তাহলে আপনাকে সোর্স লিস্ট করে রাখতে হবে আগে থেকে, আদারওয়াইজ আপনাকে কিন্তু এরর দেখাবে, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, আপনি যদি কোনো কারণে সোর্স লিস্টে টিক মেরে রেখে দিয়েছেন, বাট যখন পিও করছেন তখন ওই সোর্স লিস্টের বাইরে গিয়ে অন্য কোনো ভেন্ডার দিয়ে পিও করতে যাবেন, তখনও মেশিন কিন্তু আপনাকে এরর দেখাবে। আপনাকে কিন্তু সোর্স লিস্টের মেটেরিয়ালকে ভেন্ডারকে আগে নিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোটা অ্যারেঞ্জমেন্ট ইউসেজ, ইট ইজ দ্য হোয়াট অফ দ্য মেটেরিয়াল বিকজ মানে হিউজ কোয়ান্টিটি, অনেক সময় দেখা যায় যে অনেক ইন্ডাস্ট্রিতে প্রচুর কোয়ান্টিটি মেটেরিয়াল রিসিভ করা হয়, তখন কিন্তু কোনো সময় একটা ভেন্ডারের উপর বেস না করে তারা ডিস্ট্রিবিউট করে দেয় ডিফারেন্ট ভেন্ডারের মধ্যে, ঠিক আছে। তো ওই বলছে হিউজ কোয়ান্টিটি বা বাল্ক কোয়ান্টিটি, দেন দিস টোটাল কোয়ান্টিটি উইল বি অ্যালোকেটেড টু সেভারাল ভেন্ডার্স উইথ দ্য পার্সেন্টেজেস অ্যান্ড কোটা। Here the selection in which document quota arrangement wants to be used, মানে এখানে কি, এখানে হচ্ছে আপনাকে আগে থেকে বলে দিতে হবে কোন ভেন্ডার কত করে দেবে, ঠিক আছে, সেই কোটাটা আপনাকে আগে থেকে মেনশন করে দিতে হয়। নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারার মানে কি, ম্যানুফ্যাকচারার মানে হচ্ছে যে অরিজিনাল ম্যানুফ্যাকচারার আর ভেন্ডার নাম্বার এটা মেনটেন করতে হবে। মানে ধরুন আজকে একটা পার্টিকুলার মেটেরিয়ালস আপনি কিনেছেন, সেই মেটেরিয়ালসটার যদি দেখা যায় যে কোনো ভেন্ডার সাপ্লাই করছে, সেই ভেন্ডার যদি আলটিমেটলি ডিস্ট্রিবিউটর হয়, তাহলে সেই ডিস্ট্রিবিউটর হলে সেই ভেন্ডার মেটেরিয়ালটা কোনো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে, তো সেই অরিজিনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম যেন ওখানে মেনশন থাকে, ঠিক আছে। এবার ম্যানুফ্যাকচারিং পার্ট নাম্বার, মানে ওইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করলে তাহলে তার পার্ট নাম্বারটা যেন থাকে, ঠিক আছে। এই 11টা ফিল্ড হচ্ছে মোটামুটি পারচেজিং এর জন্য খুব জরুরি। একবারে কি করবেন, প্রথম তো ভুলটা যখন করবেন ওগুলো সমস্ত দেখে নেবেন, আমি বুঝে নেবেন, ওখানে ডিটেলসে লেখা আছে সমস্ত কিছু করে।
দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ইন্টারভিউতে কিন্তু এরকমই কোশ্চেন করা হয়, পারচেজিং ভিউ থেকে আপনি 5টা ফিল্ডের নাম বলুন ইম্পর্টেন্ট, তখন আপনাকে এই অর্ডার, হ্যাঁ ঠিক আছে, তখন এই অর্ডারিং ইউনিট, পারচেজিং ভিউ, অটোমেটিক পিও, এবং এইটা খুব একটা যে ইম্পর্টেন্ট ফিল্ড নয়, এই কোয়ালিটি টু সোর্স, কারণ ওটা করে কাজে লাগে না। অটোমেটিক পিও, তারপর হচ্ছে যে পারচেজের ভ্যালু কি, তারপর হচ্ছে যে সোর্স লিস্ট, এইগুলো কিন্তু আপনাকে বলতে হবে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এবার আমরা নেক্সট ভিউতে যাচ্ছি, ক্লায়েন্ট ডেটা অথবা স্টোরেজ ওয়ান, ঠিক আছে। ক্লায়েন্ট ডেটা স্টোরেজ ওয়ান ভিউ যখন হবে, সেটা হচ্ছে ইউনিট অফ ইস্যু, মানে এবার যখন আপনি মেটেরিয়ালটা ইস্যু করবেন, যখন স্টোরে ইস্যু করবেন, সেটা what at what unit measure material has to be issued to the production or to any internal consumption to external customers, মানে কোন ইউনিটে আপনি সেটা ইস্যু করবেন সেটা আপনাকে কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। স্টোরেজ বিল ব্যাপারটা আপনাকে নেক্সট টাইম থেকে স্টোরেজ বিলটা তুলে দেবো। স্টোরেজ বিলটা সত্যি কথা বলতে কাজে লাগে না, ঠিক আছে, কারণ স্টোরেজ বিলটা টোটাল পারপাসটাই হচ্ছে, আপনি ওটাকে ডিলিট করে দিতে পারেন, যেমন কনফিউশন বাড়াতে পারে, কারণ স্টোরেজ বিলের পারপাসটা হচ্ছে বেসিক্যালি ওয়্যার হাউস ম্যানেজমেন্টে যাতে কাজ হয়, তারা যে স্টোরেজ লোকেশনে মেটেরিয়ালটা রাখে, তারা যে সেলফ সিস্টেম করে, এই সেলফ সিস্টেমের যে পার্টিশন, সেটাকে বলা হয় স্টোরেজ বিল, ঠিক আছে, সেইটা। নেক্সট হচ্ছে টেম্পারেচার কন্ডিশন, এটা খুব ইম্পর্টেন্ট। টেম্পারেচার কন্ডিশনটা কি? A certain material required to keep at room temperature may be -10 or 20, মানে জাস্ট এক্সাম্পল দিয়ে বলেছি, ঠিক আছে, লেভেল। Then enter relevant option here so that while placing a material in warehouse, system will propose a maintain at these temperature level, ঠিক আছে। আজকে বিষয়টা সকাল 7:30টার মধ্যে আমি আপনার বাড়ি ক্রস করেও সেই বিরাটি গিয়েছিলাম, বিরাটি মোড়, ঠিক আছে, 7:30টায় ঢুকে গেছি ওখানে, একদম পাক্কা 6টায় বেরিয়েছি বাড়ি থেকে, একদম 6:35 গাড়ি ছেড়েছে, 7:30টার সময় বিরাটি মোড় নামিয়ে গেছে, ওখান থেকে রিক্সা করে আমাকে নিয়ে একটু ভেতরের দিকে ছিল, নিয়ে অনেকটাই ভেতরে, একটু মানে ভালোই ভেতরে, ঠিক আছে, নিয়ে যাবে, এবং ওখানে গিয়ে আমি ইনস্টলেশন করে একদম মানে 9:10 ওখান থেকে বেরিয়ে এসেছি, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে মেটেরিয়াল মেশিনটা যেমন আপনার মেশিনে যেমন একদম সুষ্ঠুভাবে হয়ে গেল প্রথম থেকে গিয়ে, ঠিক আছে, এনার মেশিনও ঠিক সুষ্ঠুভাবে, দেখুন প্রথম যখন আমি দেখলাম কিরকম পিপিআর জিনিস, যখন কখন হচ্ছে, কখনো 80 MBPS, কখনো 8 MBPS। এবার আজকে আমার কালকে আমার এতটাই টেনশন ছিল, কারণ উনি আমাকে একটা কন্ডিশন দিয়েছিলেন, আজকে 1 তারিখ, ওনাকে আমি বলেছিলাম যদি হাফ অ্যান আওয়ার আপনাকে এক্সট্রা টাইম দিতে পারেন, ঠিক আছে। তো উনি বললেন যে দেখুন আজকে প্রথম দিন তো আমাকে না শনিবার দেখুন, এখন বলতে শনিবার দিন এখন যা টেনশনে যাবে, যেমন ওখান থেকে বেরিয়েছি 4টে কল এসছে আমার কাছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমি কোনটাতে সামাল দেবো, ঠিক আছে। তো সেই জন্য আলটিমেটলি আমি রিক্সটা না, আমি আজকেই গেছি কোনো রকমে যদি করে দেওয়া যায়, কারণ আমি আমাকে বলেছিলাম যে 9:05 ম্যাক্সিমাম 9:10 হতে পারে, এরকম 9:10 আগে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা কিছু না, ওটা হচ্ছে এই মানে কি বলবো, পেশেন্সটা তো রাখতে হবে না, এই এনার্জিটা একটা স্টুডেন্টকে দেখুন, আজকে আপনাকে তো আমি বলতে পারতাম আপনি আমার বেশি নিয়ে আমাদের চলে আসুন, ঠিক আছে, কারণ এটা একটা এথিক্সের ব্যাপার আছে, যে আজকে আপনি আমাকে বিশ্বাস করে আমার কাছে, আপনি তো আমাকে চেনেন না, আজকে আপনি এত দূর থেকে আমাকে বিশ্বাস করেছেন, তো আপনি আর কিছু না হোক আপনি তো কাউকে বলবেন যদি আপনাকে কোনো সময় কেউ জিজ্ঞেস করে, কারণ আজকে আপনি বলে নিলে আজকে আমার কাছে 4-5 জন স্টুডেন্ট এই লাস্ট 1 সপ্তাহের মধ্যে এসছে, যে সোর্সটা এখনো পর্যন্ত আমি বার করতে পারিনি, বা প্রত্যেকটাই রেফারেন্স। এই ছিল তো আমাকে ওইবার দিন এক ভদ্রলোক কল করলেন, করে বলছেন যে এরকম আমি গুগল থেকে নাম্বারটা, সেটাই
তো এবার দেখুন স্টোরেজ কন্ডিশনটা আপনি যখন টেম্পারেচার করছেন, স্টোরেজ কন্ডিশনটা যদি চেঞ্জ করতে চান বা তৈরি করতে চান নিজে বা ডিফাইন করতে চান, তারও কিন্তু আপনাকে একটা মেনুপার দেওয়া আছে এখানে 3 নম্বরে। ঠিক আছে, আপনি স্টোরেজ কন্ডিশন কোন সময় সেট আপ করবেন। ঠিক আছে, মেটেরিয়াল মাস্টারের মধ্যে সেটিংস ফর কি ফিল্ডস এবং এখানে স্টোরেজ কন্ডিশনস, এখানে স্টোরেজ কন্ডিশন নিয়ে আমাদের করতে পারেন। ঠিক আছে, আপনার এই যে কোল্ড মানে ফ্রোজেন বুস্টের জন্য হ্যাঁ এগুলো বেসিক্যালি মার্কেট বা বিশেষভাবে তারপরে হচ্ছে যে মেডিসিন ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোতে ওই যে ডিফারেন্ট মেডিসিন ডিফারেন্ট স্টোরেজে রাখতো সেগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাজার্ডাস মেটেরিয়ালস, মানে কি বলতো ধরুন কিছু কিছু মেটেরিয়ালস আছে যে মেটেরিয়ালসগুলোকে ক্রিয়েট করা হয় এদের ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন রকম থাকে। যেমন ধরুন একই মেটেরিয়াল ডিফারেন্ট কাজে ইউজ হয়, যেমন পেপারস হতে পারে বা জুট হতে পারে। ঠিক আছে, যেগুলো কিন্তু এক্স্যাক্টলি ডাইরেক্টলি কোনো আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটে পার্টিসিপেট করে না। ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে একটা হ্যাজার্ডেড মেটেরিয়ালস হয়ে যায়, কারণ ওগুলো তো আপনাকে একটা কিনতে তো হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে দেখুন লেবেল টাইপ লেবেল ফর্ম, লেবেল টাইপ লেবেল ফর্ম মানে কি, যখন মেটেরিয়ালের উপর লেবেল ফর্মটা লাগানো থাকে, সেই লেবেল ফর্মটা আলটিমেট কি ফরম্যাটে লাগানো থাকবে, কীভাবে থাকবে, সেটাও কিন্তু আপনি আলটিমেটলি এখান থেকেই করতে পারেন। অথবা অনেক কোম্পানি ওরা নিজেরা লেবেল ক্রিয়েট করে। ঠিক আছে, সেই লেবেল ক্রিয়েট করলে তখন তো তাহলে আমাদের ডিজাইনটা আলাদা দিয়ে করে নিতে হবে। সেইটাও কিন্তু এখান থেকে করা যায়। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম স্টোরেজটা এই 6 নম্বর 7 নম্বরটা একটু বা 8 নম্বর এই তিনটেকে ভালো করে বুঝতে হবে। ম্যাক্সিমাম স্টোরেজ পিরিয়ড বলতে কি বোঝাচ্ছে, বলছে ইন দ্য স্টোর দিস মেটেরিয়ালস ইফ নট কনজিউমড in 2 months then it will be dead stock to the company. It is just for our information, মানে এরকম নয় যে 2 মাস হয়ে গেলে ডেড স্টক হয়ে যাবে। ঠিক আছে, বাট দেখা যায় অনেক সময়তে অনেক কোম্পানিতে যে কিছু কিছু মেটেরিয়ালস হয়তো মোর দ্যান 2 মান্থসের বেশি মুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে, তখন কি হবে, সেই 2 মান্থসের বেশি মুভমেন্ট না হলে দেখবেন অনেক সময় এই সমস্ত আমাদের যেগুলো অনলাইন কোম্পানি থাকে না, অ্যামাজন, ফ্লিপকার্টে না, এরা হঠাৎ করে ইনফরমেশন আছে যে এটা ডিসকাউন্ট, এটাও কিন্তু ওই মানে কনজামশন যেগুলো পড়ে রয়েছে তাদের উপর বেস করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেশি দিন পড়ে থাকলে সেটাকে বলা হয় আলটিমেটলি স্লো মুভিং বা ডেড স্টক হয়ে যায় সেটাকে। ঠিক আছে, তো সেইটা একটা মেনশন এখানে থাকে। আর টোটাল সেলফ লাইফ বলছে কি, টোটাল সেলফ লাইফ মানে হচ্ছে যে আপনার এক্সাক্ট লাইফ কতদিন আছে মেটেরিয়ালসটা। এটা তো আপনার পক্ষে খুব ভালো করে জানেন, কারণ আপনি এগুলো কাজ করেন। হ্যাঁ, তো আর মিনিমাম রিমেনিং সেলফ লাইফ এটাও জানেন যে যখন আমরা একটা জিআর করছি, জিআর করার সময় তো আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং ডেট আর জিআর ডেট এই সিস্টেম অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেয় যে সেলফ লাইফের যে ডিফারেন্সটা কি আছে। ঠিক আছে, এইটা হচ্ছে এই 3টে ফিল্ডের এটা। এবার নোট হচ্ছে যেটা বোঝা হয়েছে যে প্ল্যান ডেটা 1 স্টোরেজ লোকেশন, প্ল্যান ডেটা বা স্টোরেজ লোকেশন 1 ভিউটা এমএআরডি টেবিলে থাকে। ঠিক আছে, এমএআরডি যে টেবিলটা বলা যায় এটা এমএআরডি। মোস্ট ইম্পর্টেন্ট ভিউ হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে ভ্যালুয়েশন ক্লাস। ঠিক আছে, আমরা ভ্যালুয়েশন ক্লাস ব্যাপারটাতে খুব ডিটেলসে, আমরা কি ভ্যালুয়েশন ক্লাস করেছি? এরপরেই করবো ভ্যালুয়েশন ক্লাস ব্যাপারটা খুব ডিটেলসে পড়বো। ঠিক আছে, ভ্যালুয়েশন ক্লাস ব্যাপারটা হচ্ছে কি, মানে এই দুটো জিনিসকে পড়ে আমরা এখন মেটেরিয়াল ক্রিয়েট করবো না, আমরা এই দুটো জিনিসকে পড়ার পর আমরা যে এফআইএম ইন্টিগ্রেশনের যে ডকুমেন্টেশনটা দিয়েছি, সেই ডকুমেন্টেশনটা থেকে আমরা স্টেপ বাই স্টেপ একদম পিও অব্দি যাবো, পিওর আগে অব্দি যাবো। ঠিক আছে, পিও করবো না, পিওর আগে অব্দি যাবো। তাহলে কি হবে, তারপর থেকে আমরা আবার ওখান থেকে ইনফোরেভারে ঢুকে যাবো। ঠিক আছে, ওইটা হচ্ছে বেসিক সেটিংসের জায়গা বেসিক্যালি। ঠিক আছে, তো ভ্যালুয়েশন ক্লাস ব্যাপারটা কি, ভ্যালুয়েশন ক্লাস ব্যাপারটা হচ্ছে যখন আমি একটা পার্টিকুলার মেটেরিয়ালস প্রক্রিয়া করবে, তখন সেই মেটেরিয়ালসটা যখন আমার কাছে আসবে আমার স্টক বেড়ে যাবে, ন্যাচারালি আমার ভ্যালুও বেড়ে যাবে। তাহলে এর এফেক্টটা অ্যাকাউন্ট, হ্যাঁ আমি বললাম না, আমরা স্টক বাড়বে, ভ্যালুয়েশন বাড়বে, ওইটাই জিজ্ঞেস করছি। ওটা মানে আমাদের হয়ে যাবে, কারণ ওটা না হলে তো আমি তো ওটা না বললে তো আমি আলটিমেট এই মেটেরিয়ালস মাস্টার ডেটা ক্রিয়েশনে ঢুকতে পারি না, কারণ আমি ভ্যালুয়েশন ক্লাস। ও বাস 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 বাস
না না ওটা তো ঠিক আছে, তারপর হচ্ছে যে ওই যে আপনার ওই ভ্যালুয়েশন ক্লাস, অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স বলে তারপর হচ্ছে মেটেরিয়াল ডাইরেকশন অ্যাসাইন করা, ওটা তো করেছি কিছু, ওটাই বলছি আর কি। তো এই মেটেরিয়াল ওই ভ্যালুয়েশন ক্লাসটা আমরা কিন্তু অটোমেটিক্যালি যখনই কোনো পার্টিকুলার মেটেরিয়ালস কিন্তু চুজ করবেন, ভ্যালুয়েশন ক্লাসটা এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে। কেন না, যখন মেটেরিয়াল আমি একটা মাস্টারটা ক্রিয়েট করতে যাচ্ছেন তখন আপনাকে কি করতে হচ্ছে যে আপনার এটাকে নিতে হচ্ছে, মেটেরিয়াল টাইপে নিতে হচ্ছে, ঠিক আছে। মেটেরিয়াল টাইপে যদি দেওয়া হয় তাহলে কি হচ্ছে, মেটেরিয়াল টাইপটা দেওয়া হলে তাহলে হচ্ছে যে ওই মেটেরিয়াল টাইপের মধ্যে অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স রয়েছে, ওই অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স যখনই রয়েছে তখনই কিন্তু আমাকে কি করছে না, আমাকে ভ্যালুয়েশন ক্লাসটা চাইছে, কারণ অ্যাকাউন্ট ক্যাটাগরির সঙ্গে ভ্যালুয়েশন ক্লাসটা লিঙ্ক করা হয়েছে, সেই জন্য ওইখান থেকে ভ্যালুয়েশন ক্লাসটা অটোমেটিক ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে প্রাইস কন্ট্রোল। যদি externally procured materials moving average price will be used, মানে externally procured material বলতে কি বোঝাচ্ছে, এক্সটার্নাল মেটেরিয়াল বলতে বোঝাচ্ছে যখন আমরা কোনো মেটেরিয়ালস বাইরে থেকে কিনে আনি, ঠিক আছে, নট ইন্টারনালি। দ্য মেইন রিজন হচ্ছে উই ডু নট কন্ট্রোল এক্সটার্নাল ভেন্ডার প্রাইস, মানে কি আমাদের যেগুলো ইন্টারনাল ভেন্ডার নয়, এক্সটার্নাল ভেন্ডার, কারণ তাদের প্রাইসটা সবসময় ফ্ল্যাকচুয়েট করে যায়, ঠিক আছে। বিশেষ করে বাইরের থেকে ভেন্ডার হলে সাথে আরো বেশি করে ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে। বলছে যে হাউস প্রকিউরমেন্ট ইজ মানে ফর ফিনিশ গুডস, সেমি ফিনিশ গুডস স্ট্যান্ডার্ড প্রাইস আমরা ইউজ করি, ঠিক আছে, যেগুলো আমাদের ইন হাউসে লাগে বেসিক্যালি। আর মেন অ্যাডভান্টেজ ফর স্ট্যান্ডার্ড প্রাইস ইজ দ্য material is procuring and selling with other than standard price system use profit and loss how much in the separate জেড অ্যাকাউন্ট, মানে আপনাকে দুটো জায়গা থাকবে আলটিমেটলি, একটা স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়ার, একটা মুভিং অ্যাভারেজ প্রাইস দেওয়ার, ঠিক আছে। আমি দুটো দিতে পারেন একসঙ্গে, ঠিক আছে। তো এইবার ওইখানে ডিফারেন্সটা দেখতে পাওয়া যায় যে আমার ডিফারেন্স কি হচ্ছে। ওই সেম মেটেরিয়ালস আপনি যদি ইন হাউসে পারচেস করেন তাহলে কত আপনার কি হচ্ছে, বা এক্সটার্নালি করেছেন কত কি হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে এই অ্যাকাউন্টিং ভিউটা আমাদের বেসিক্যালি কি হয় না, এমবি ইডব্লিউ টেবিলের মধ্যে স্টোর থাকে, ঠিক আছে। এবার হচ্ছে এই অবধি হচ্ছে আপনার টোটাল মেটেরিয়াল মাস্টার ক্রিয়েশনে লাগে। আর এই যে পয়েন্টগুলো বলা হয়েছে, ক্রিয়েট অর এক্সটেন্ড মেটেরিয়াল টু দ্য আদার ডিপার্টমেন্ট, এবার ইউজার ডিপার্টমেন্ট, মানে একটা মেটেরিয়ালকে আমি এত জায়গাগুলো একটা জায়গাতে সেট করে রেখেছেন, তো মেটেরিয়াল যখন ক্রিয়েট করবেন আপনাকে প্ল্যানটা স্টোরেজ লোকেশন চাইবে, তাহলে একটা পার্টিকুলার মেটেরিয়ালকে যখন আপনি ক্রিয়েট করছেন তাহলে যে স্টোরেজ লোকেশন দিচ্ছেন, যদি কোনো কারণে সেই মেটেরিয়ালসটা আপনাকে অন্য স্টোরেজ লোকেশন লাগে তখন তার নতুন করে মেটেরিয়াল ক্রিয়েট করবেন না, তখন ওটাকে এক্সটেন্ড করে দেবেন, হ্যাঁ একদম, ঠিক আছে। এবার আবার একটা প্ল্যান টু ক্রিয়েট দ্য সেম মেটেরিয়াল টু অ্যানাদার প্ল্যান্ট, আর একটা প্ল্যান্টে যাওয়ার জন্য তাহলে কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এক্সটেন্ড মেটেরিয়াল সেভারাল স্টোরেজ লোকেশন MMHC, ডিফারেন্ট স্টোরেজ লোকেশন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্তগুলো এখানে বলা হয়েছে আর কি, আর কিছুই না, ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক এই জায়গাটা হচ্ছে আপনার বেসিক্যালি আপনার এর জন্য কি বলে টোটাল মেটেরিয়াল মাস্টার ভিউয়ের ব্যাপারে গেল, ঠিক আছে। আমরা এরপর যেটা ক্রিয়েট করবো এটা হয়ে গেল, মেটেরিয়াল মাস্টারটা হয়ে গেল। আচ্ছা, আপনাকে ভেন্ডার মাস্টার দেওয়া আছে, ডকুমেন্টেশন দেখুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা। এবার আমরা দুটো মেটেরিয়াল আজকে আমরা মাস্টারটাকে ভেন্ডার মাস্টার করে ফেলি, ঠিক আছে, কারণ আমাদের পরবর্তীকালে যাতে কাজটা করতে সুবিধা হয়, কারণ এই দুটো জিনিস হয়ে গেলে পরের দিন থেকে আমরা এতে ঢুকে দিতে পারবো, প্রসেসিংয়ে ঢুকে দিতে পারবো, ঠিক আছে। ভেন্ডার মাস্টারটাও কিন্তু সো ইম্পর্টেন্ট আপনার এই ঠিক মেটেরিয়াল মাস্টারের মতো একই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডেফিনেশনটা কি, মেটেরিয়াল যাদের কাছে পারচেস করেছেন তাদেরকে বলা হয় ভেন্ডার, মানে এক কথায় বলা যেতে পারে যে ভেন্ডার কারা, ভেন্ডার বলতে কি বোঝে না, লায়াবিলিটি টু পে, যাদেরকে আমাদের পে করতে হবে, ঠিক আছে।
এবার এখানেও ঠিক সেরকমভাবে কতগুলো ডেটা মানে টাইপস আমাকে ইউজ করতে হয়, যেমন ধরো জেনারেল ডেটা, অ্যাকাউন্টিং ডেটা, পারচেজিং ডেটা। ঠিক আছে, এই পিকচারটাতে খুব ভালো করে রয়েছে। অ্যাকাউন্টিং যেমন ধরুন একটা প্রথম মেইন ভেন্ডারটা হচ্ছে ক্লায়েন্ট লেভেলের ভেন্ডার। ঠিক আছে, তাতে দেখা যাচ্ছে ক্লায়েন্টের আন্ডারে কোম্পানি কোড 1 আছে, কোম্পানি কোড 2 আছে। ঠিক আছে, এই কোম্পানি কোড 1 এর মধ্যে দেখা গেল একটা পারচেজ অর্গানাইজেশন আছে, পারচেজ অর্গানাইজেশন 1 আর 2 হচ্ছে কোম্পানি কোড 1 এর সঙ্গে রিলেটেড, এবং পারচেজিং অর্গানাইজেশন 3টা হচ্ছে কোম্পানি কোড 2 এর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, এবার তিনটে প্ল্যান দেখা গেল পারচেজ অর্গানাইজেশনের সঙ্গে প্ল্যান নাম্বার 1, পারচেজ অর্গানাইজেশন 2টাকে হ্যান্ডেল করছে প্ল্যান নাম্বার 2, আর পারচেজ অর্গানাইজেশন 3 হচ্ছে হ্যান্ডেল করছে প্ল্যান নাম্বার 3। ঠিক আছে, এটা কিন্তু পুরো রিয়েল টাইম সিনারিও, একদম এইরকমভাবে কিন্তু রিয়েল টাইমে আলটিমেট ডিফারেন্ট প্ল্যানকে ডিফারেন্ট পারচেজ অর্গানাইজেশন হ্যান্ডেল করে। এইবার এই যে তিনটে ভিউ, জেনারেল ডেটা, পারচেজিং ডেটা এবং অ্যাকাউন্টিং ডেটা, এই তিনটা ভিউ কিন্তু আমাদের পুরো ভালোভাবে জানতে হবে। ভেন্ডার মাস্টারে এখানে মেটেরিয়াল টেবিলগুলো আছে। ভেন্ডার মাস্টারের নর্মাল যেটা টেবিলটা, জেনারেলের সাথে LF A1 এর মধ্যে থাকে, LF B1 এর মধ্যে কোম্পানি কোডের ইনফরমেশন, পারচেজিং ডেটা ইনফরমেশনটা LF M1 এর মধ্যে, পারচেজিং ডেটা ওরিয়েন্টেড ইনফরমেশন থাকে LF M2 এর মধ্যে, ব্যাংক ডিটেলস হচ্ছে LF B, সব LF দিয়ে শুরু হয় BK এর মধ্যে, আর পার্টনার ডিটেলস থাকে এর মধ্যে। ঠিক আছে, তো হচ্ছে ভেন্ডারের সব থেকে মেইন যেটা জানতে হবে যে অ্যাকাউন্ট গ্রুপ। আমাদের মাস্টার এটা ক্রিয়েট করতে গেলে কম্পালসারি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট গ্রুপ। ঠিক আছে, গ্রুপ অ্যাকাউন্ট গ্রুপ ব্যাপারটা কি? অ্যাকাউন্ট গ্রুপ মানে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মানে সো ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে কন্ট্রোল পারপাস, মানে হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়ালস আমরা ক্যাটাগরিক্যালি এক জায়গায় নিয়ে আসি আলটিমেট থ্রু অ্যাকাউন্ট গ্রুপ। ঠিক আছে, অ্যাকাউন্ট গ্রুপের মাধ্যমে আমরা এক জায়গায় নিয়ে আসি। মানে কিরকম, ধরুন আপনার ভেন্ডার রয়েছে, লোকাল আছে, লোকাল এরিয়া থেকে যেগুলো পারচেস করা হচ্ছে, একটা দেখুন দেখা হচ্ছে ডোমেস্টিক এরিয়া থেকে পারচেস করা হয়। লোকাল এরিয়া ডোমেস্টিক এরিয়াটা কীরকম হয়, ধরুন যখন কোনো আপনার পার্টিকুলার রিয়েল এস্টেট বিজনেস হচ্ছে, সেখানে তারা কি করে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে তারা যে সমস্ত মেটেরিয়ালগুলো রেগুলার লাগে বা একটুখানি বেশি কোয়ান্টিটিতে লাগে, যেমন ব্রিক্স, স্যান্ড, স্টোন চিপস, এগুলো কিন্তু লোকাল এরিয়া থেকে পারচেস করে। ঠিক আছে, তারা কিন্তু কোনো সময় বাইরে থেকে পারচেস করে না, সবসময় লোকাল এরিয়া থেকে পারচেস করে। ঠিক আছে, তাহলে তাহলে ওই ভেন্ডারগুলো কী হলো, লোকাল ভেন্ডার হয়ে গেল। ঠিক আছে, আবার দেখুন কিছু যেমন মেন মেটেরিয়ালস, যেমন ধরুন আপনার কি যে স্যান্ড, সিমেন্ট, স্টিল, আদার্স দ্যান মেটেরিয়ালস, ইলেকট্রিসিটি হতে পারে, স্যান্ড হতে পারে, এগুলো কোথেকে পারচেস করে, বা এইগুলো পারচেস করে বেসিক্যালি আপনার দেখা গেল এ থেকে, মানে কি বলে ডোমেস্টিক এরিয়া থেকে, মানে লোকাল নয়। ক্লিয়ার? তো এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে কিন্তু আলটিমেটলি আপনাকে যদি কোনো সময় আগে থেকে ডিফাইন না করে রাখেন কে লোকাল কে ডোমেস্টিক, তাহলে না হলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, আগে ভেন্ডার মাস্টার ক্রিয়েশন করার আগে আপনাকে করে রাখতে হবে জায়গাটা। ঠিক আছে, ভেন্ডার মাস্টার ক্রিয়েশনের আগে আমাকে এই জায়গাটা করে রাখতে হবে। তবে কারণ ভেন্ডার মাস্টার ক্রিয়েশন করতে গেলে প্রথমেই আপনাকে মেনশন করতে হবে অ্যাকাউন্ট গ্রুপ, মানে কোন অ্যাকাউন্ট গ্রুপ ওরিয়েন্টেড ভেন্ডার আপনি ক্রিয়েট করছেন, কি ভেন্ডার, লোকাল ভেন্ডার না ডোমেস্টিক ভেন্ডার না আদার্স দ্যান অন্য কোনো ভেন্ডার। ঠিক আছে, করে রাখতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আগে থেকে আপনাদেরকে এই ভেন্ডার মাস্টার ক্রিয়েশন করতে গেলে অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েশন করে রাখা দরকার, এবং এই অ্যাকাউন্ট গ্রুপটা ক্রিয়েশন হয় কিন্তু ক্লায়েন্ট লেভেলে। ঠিক আছে, তো এখানে যখনই আপনি ক্লায়েন্ট লেভেলে ক্রিয়েট করবেন, তখনই কিন্তু আলটিমেটলি কী হবে না, ক্লায়েন্ট লেভেলে ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনাকে নাম্বার রেঞ্জটাও করতে হবে। ঠিক আছে, তো নাম্বার রেঞ্জটা কিন্তু আপনাকে এটাকেও ক্লায়েন্ট লেভেলে ক্রিয়েট করতে হবে, কারণ হচ্ছে ক্লায়েন্ট লেভেলে না ক্রিয়েট করলে আপনি কিন্তু নাম্বার রেঞ্জ করতে পারবেন না। তারপরে নাম্বার রেঞ্জটাকে অ্যাসাইন করতে হবে আপনার এর সঙ্গে, অ্যাকাউন্ট গ্রুপের সঙ্গে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে
এখানে কি কি ফিল্ড থাকছে সেগুলো আমরা দেখে দিচ্ছি, যে ফিল্ড যেগুলো এটা ফিল্ড সিলেকশনটা নিয়ে আর এ করে লাভ নেই, কারণ ফিল্ড সিলেকশনটা আমাদের এখানে বিশেষ ফ্যাক্টর নয়। নাম্বার লিস্টটা আমরা ক্রিয়েট করবো, করে সেটা ভেন্ডারে রাখবো। এবার আরেকটা স্ট্যাটাস হচ্ছে ওয়ান টাইম ভেন্ডার বলে একটা আছে। দেখুন এখানে এই ওয়ান টাইম ভেন্ডারটা কি, অনেক কোম্পানিতে কি হয় যে আলটিমেটলি অনেক কোম্পানিতে দেখা যায় যে যেমন ধরুন বিশেষ করে শপিং মল, এটা ঠিক আছে, শপিং মলে কি হয়, শপিং মলে যে মেটেরিয়াল যখন তৈরি করা হয়, ভেন্ডার যখন আমরা যখন পারচেস করি, ওরা কিন্তু আমাদের কাছ থেকে কোনো সেরকম বিশেষ ডেটা রাখে না, রাখে কি আমাদের কোনো অ্যাড্রেস বা কিছু সেই একটা রাখে না। আমাদের কাছে তাদের রাখে না কেন, যে কারণ কোনো দরকার নেই ওদের সঙ্গে রিলেশন, যেহেতু আমরা সবটাই আমরা ক্যাশে পারচেস করছি, ঠিক আছে। তো সেই জন্যই আজকে ধরুন এরকম অনেক সময় হতে পারে যে আপনি যখন ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেই ইন্ডাস্ট্রিতে অনেক মেটেরিয়াল এরকম পারচেস হতে পারে, যাদের ক্ষেত্রে দেখা গেল পারচেস আজকে হচ্ছে, তো দেখা গেল বহুদিন বাদে আবার পারচেস হবে, তাই না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওর জন্য আলাদা করে যদি একটা রেকর্ড মেনটেন করেন, তাহলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে। তো সেই জন্য ওই সমস্ত, তাহলে আপনার মেটেরিয়াল মাস্টার মতো এই ওয়ান টাইমে একটা ডেটাগুলো যদি ঢুকে যায় নর্মালের সঙ্গে, তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। সেই জন্য কি হয় যে ওয়ান টাইম ভেন্ডারের জন্য একটা অ্যাকাউন্ট গ্রুপ আলাদা করে ক্রিয়েট করা হয়, ক্রিয়েট করে সেখানে একটা আলাদা নাম্বারিং রেখে দেওয়া হয়। সেই নাম্বারটাকেই যদি কোনো সময় লাগে তো ডিফারেন্ট ভেন্ডার হলো, তখন ডিফারেন্ট ভেন্ডারকে ওই নাম্বারটাকে ইউজ করে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, ভেন্ডার মাস্টার ক্রিয়েশন করতে গেলে যখন আমরা মেটেরিয়াল মানে এ থেকে করবো, সেন্ট্রালি করবো। কারণ হচ্ছে কি, এখানে ভেন্ডার মাস্টার দুরকমভাবে করা যায়, একটা ফাইন্যান্স থেকে করা যায়, একটা মেটেরিয়াল মাস্টার লেভেল থেকে করা যায়। বাট আমরা যখন কোনো সেন্ট্রালি করবো, দুটো একসাথে করবো। কারণ আপনার মেটেরিয়াল মাস্টার একটা ভেন্ডার ক্রিয়েট করবেন, করে সেই নাম্বারটা ফাইন্যান্সকে দিয়ে দেবে, ফাইন্যান্স বসে সেই অ্যাকাউন্টিং পার্টটা বসাবে। সেটা তো ইন্ডাস্ট্রিতে যারা করে তারা করে, ঠিক আছে। বাট আমরা যখন শিখছি, আমরা সব কটা ভিউকে একবারে শিখে নেব। তো সেই জন্য আমরা যখন শিখছি সবসময় একবারে শিখে নিতে গেলে, তখন আমরা এই যে XK01 যে টিকট, যেটার মাধ্যমে আমরা ভেন্ডার মাস্টার ক্রিয়েট করছি, এই টিকটটাই বেসিক্যালি আমাদের জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে। XK02 মাধ্যমে আমরা যদি কোনো ভেন্ডারকে কিছু চেঞ্জেস করতে হয়, সেটা করতে হবে ডিসপ্লে করতে, 3 দিয়ে ডিসপ্লে চেঞ্জেস দেখতে পারি। XK04 দিয়ে, মানে যদি XK02 দিয়ে কোনো কিছু চেঞ্জেস করি, সেটা দেখতে কি কি চেঞ্জেস করে সেটা দেখতে হবে XK04। XK05 এর মাধ্যমে ব্লক করে দিতে পারি, XK06 এর মাধ্যমে ডিলিশন লাগাতে পারি, XK07 এর মাধ্যমে অ্যাকাউন্ট গ্রুপ চেঞ্জ করতে পারি। আর এটা খুব ভেরি ইম্পর্টেন্ট টিকট, MKVZ, ঠিক আছে। এই MKVZ টিকট হচ্ছে খুব ইম্পর্টেন্ট টিকট। এটা লিস্ট অফ ভেন্ডার্স কত টাকা, এটা আমাকে আমি যাদেরকে এই রিসেন্টলি এতে পাঠিয়েছি, FI এর ছেলেরা, ও পাপ যে কবে যাবে একদম। তো যাদেরকে আমরা শিলংয়ে পাঠিয়েছি, সরি নেপালে পাঠিয়েছি, ওখান থেকে আমাকে গত সপ্তাহে জিজ্ঞেস করেছিল, ওরা এখন ব্যাপারটা কি, ওদেরকে FI এর জন্য নিয়েছে, কিন্তু দেখা গেছে যে কিছু MM ওরিয়েন্টেড এরর এসছে, এবং MM ওরিয়েন্টেড এরর এসছে মানে এখন MM লোক নেই। তো এবার যেহেতু MM এর লোক নেই, কিন্তু কিছু তো যারা FI MM জানে তাদের ইয়ে করতে হবে। তো ওরা জিজ্ঞেস করে যে এখন আমাদের ভেন্ডার কত থেকে লিস্ট আউট বার করো, তো ওখান থেকে ওরা হোয়াটসঅ্যাপ করেছিল। তো আমি ওদেরকে এই টিকটটা দিয়েছিলাম, দিতে ওরা দেখলাম কাজটা করে দিয়েছে ওখানে, ঠিক আছে। MKVZ হচ্ছে টিকট ফর পারপাস অফ ক্রিয়েশন অফ ভেন্ডার্স, ঠিক আছে। এবার এই ভেন্ডার যখন ক্রিয়েশন করবো, তখন আমাদের ভেন্ডার মাস্টারের মধ্যে অ্যাকাউন্ট গ্রুপ ফার্স্ট দিতে হবে, তারপর দিতে হবে ইনকো টার্মস। ইনকো টার্ম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্স টার্মস, মানে যখন আমি কোনো ফরেন থেকে পারচেস করবেন, সেই পারচেস হলে তখন ওখানে কিছু কমার্শিয়াল ইস্যু হয়। কমার্শিয়াল টার্মস মানে যে কে শিপিং চার্জেস দেবে, ঠিক আছে, তারপরে ও দিল আপডেট, ও দিল আপডেট, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারও থাকে। তো কোন কান্ট্রি থেকে আসছে সব মেনশন করা, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্স টার্মস। তারপর হচ্ছে মিনিমাম অর্ডার ভ্যালু, যে একটা পার্টিকুলার অর্ডার ভ্যালু কত হতে পারে, মিনিমাম অর্ডার ভ্যালু কত, সেটা দিতে হতে পারে, ঠিক আছে। GR বেস ইনভয়েস ভেরিফিকেশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট ফিল্ড। মানে আপনি যখন মেটেরিয়ালটাকে ভেরিফাই করবেন, তখন সেই ভেরিফিকেশনটা যেন GR এর উপর বেস করে, GR ওয়াইজ হয়, ঠিক আছে, ক্লিয়ার।
নেক্সট হচ্ছে অটোমেটিক পিও, এই যেটা আমি একটু আগে বলছিলাম যে ভেন্ডার মাস্টার ক্রিয়েশনের সময় অটোমেটিক পিওতে টিক মারা থাকতে হবে, যখন আমরা একটু আগে এটা করছিলাম অটোমেটিক পিও। তো ওখানে অটোমেটিক পিও যদি হয় ওই ভেন্ডার মাধ্যমে তাহলে ওখানে অটোমেটিক পিও ফিটটাকেও টিক মারা আসতে হবে। এবার সাবসিকুয়েন্ট সেটেলমেন্ট অর রিবেট, এটা কি হচ্ছে ভেন্ডার উইল গিভ রিবেটস অর রিফান্ড টু দ্য বেসড অন দ্য টোটাল পিও অ্যাকুমুলেটিং কোয়ান্টিটি whenever we reach the end of the period as a rebate. রিবেট মানে কি? রিবেট মানে হচ্ছে একটা টোটাল পিরিয়ডের মধ্যে এত মেটেরিয়ালস যদি কেউ পারচেস করে তাদের একটা রিবেট দেওয়া হয়। এরকম ধরনের কন্ডিশন অনেক সময় অনেক ভেন্ডার দিয়ে থাকে। সেই রিবেট ওরিয়েন্টেড ইস্যুটা বা রিবেট সেটেলমেন্টটা আমরা এই ফিল্ডের মাধ্যমে করে রাখতে পারি। এবার হচ্ছে নেক্সট হচ্ছে রিটার্ন ভেন্ডার। রিটার্ন ভেন্ডারটা মানে কি? রিটার্ন ভেন্ডারটা মানে হচ্ছে যে যদি কোনো পুওর কনসেপশন হয়, পুরো কোয়ালিটির কোনো বিল মেটেরিয়াল সাপ্লাই করে থাকে তাহলে ভেন্ডারকে তো রিটার্ন করতে হবে। তো যদি এনি পুওর ড্যামেজ আইটেম যদি ভেন্ডার রিটার্ন করতে চায় থ্রু শিপিং ডিপার্টমেন্ট, মানে শিপিং করতে গিয়ে এর অপশন দেওয়ার এইচডি শিপিং পয়েন্ট ফি হেয়ার উই ক্রিয়েট কাস্টমার মাস্টার রেকর্ড ফর দ্য সেম, মানে যাকে পাঠাবো সে তো আলটিমেটলি যে আমাকে, আমি তো কাস্টমার, ঠিক আছে, যে পাঠাচ্ছে সে ভেন্ডার, ঠিক আছে। তো আমার রেসপেক্টিভে আমাকে সেই লেভেল থেকে গিয়ে আমার কাস্টমার নাম্বারের পাশে ওটা বসে রাখতে হবে, ঠিক আছে। ওইটা এটা এখানে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে শিপিং কন্ডিশন কি? শিপিং কন্ডিশন ব্যাপারটা এখানে থাকবে। শিপিং কন্ডিশন যদি হয় স্ট্যান্ডার্ড তাহলে 0 দেবো, আর যদি স্ট্যান্ডার্ড না হয় তাহলে অন্য কিছু দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে মোড অফ ট্রান্সপোর্ট, মানে কীরকম ট্রান্সপোর্টেশনটা কীরকম টাইপের হবে, এটা কি বর্ডারের বাইরে যাবে না, ঠিক আছে। সেই মোড অফ ট্রান্সপোর্টটা আমরা OV3 থেকে তৈরি করতে পারি, বা এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেই মেনু কার্ডটা দেওয়া থাকে। আচ্ছা অফিস এন্ট্রি, মানে কাস্টমার অফিসে যখন যাবে, যদি if this vendor is overseas vendor then from this vendor goods are coming to the customs office of our country, that will be entered here, ঠিক আছে। যখন বিদেশ থেকে মেটেরিয়ালস আসে তখন কিন্তু ওই ওভারসিজের ব্যাপারটা এখানে কার্যকরী হয়ে যায়, ঠিক আছে। রিভ্যালুয়েশন অ্যালাউড, তখন তো ডাইরেক্ট মেটেরিয়ালটা কাস্টমার আমাদের কাছে আসে না, মেটেরিয়ালটা যখনই ঢুকলো কান্ট্রিতে সঙ্গে সঙ্গে চলে যাবে কাস্টমসে, কাস্টমস ওটাকে আগে চেকিং করবে, করে তারপর সেই যদি ওরা অ্যালাউ করে তখন আমাদের কাছে আসবে, ঠিক আছে। বাট আমরা তো পিও করে ফেলেছি, আমাদের কাছে ওখানে অর্ডার চলে এসেছে যে MIO করার জন্য, যে অলরেডি আমাদের মেটেরিয়ালটা পাঠিয়ে দিয়েছে। তো যখন পাঠিয়ে দিয়েছে অর্ডার এসে যাবে তখন তো আমাকে সিস্টেমে তো কিছুটা আপডেট দেখাতে হবে। তো সিস্টেমে আপডেট দেখালে তখন আমরা এই ফিল্ডটাতে আপডেট দেখিয়ে দেবো যেটা এখন একটা মোড অফ ট্রান্সপোর্টে রয়েছে, বর্ডার লেভেলে আছে, বা কোনো কারণে অফিস এন্ট্রি লেভেলে আছে, কাস্টমস অফিস লেভেলে আছে, কাস্টমস অফিস থেকে ছাড়ানো হয়নি, ঠিক আছে। তো এরকম তো হতে পারে যে সমস্ত মেটেরিয়াল বিদেশ থেকে আসছে তাদের লিস্ট দাও যেগুলো কাস্টমস অফিসে এখন আটকে রয়েছে, কারণ এর জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে। রিভ্যালুয়েশন অ্যালাউড, সাপোজ PO is for 100 pieces with rupees 100 rupees and GR is entered 100 pieces, IR is also entered 100 pieces with 100 rupees, but later due to quantity or due to price fluctuation, if the vendor wants to revalue it 190 per piece or 110 per piece, then select this revaluation allowed here. মানে ধরুন আজকে কোনো কারণে একটা ভেন্ডার একটা পার্টিকুলার তাদের সঙ্গে কন্ডিশন হয়েছে, পারচেজ অর্ডার দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সে মেটেরিয়াল পাঠিয়ে দিয়েছে, বাট কোনো কারণে দেখা গেলো অ্যাট দ্য টাইম অফ সাপ্লাই মেটেরিয়ালস সেইখানে টাকাটা হয়তো বেড়ে গেছে, প্রাইসটা বেড়ে গেছে। তো যদিও কন্ডিশনে আপনার করা আছে কিন্তু আপনাকে কিন্তু ওরা বলে দেবে যে আমাদের কিন্তু যদি এটাতে যখন অনেক সময় অনেক মেটেরিয়াল যেগুলো হয় যেগুলো রেগুলার আপ ডাউন করে, ঠিক আছে, তখন কিন্তু এই রিভ্যালুয়েশন অ্যালাউড ব্যাপারটা ওখানে মেনশন থাকে যে পার্টিকুলার ডেটে যে অ্যাকচুয়াল প্রাইস সেটাই অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। ওই জন্য রিভ্যালুয়েশন অ্যালাউড ফিল্ডটা এখন ঠিক করে রাখতে হয়। গ্র্যান্ড ডিসকাউন্ট ইন কাইন্ড মানে হচ্ছে কি, if this vendor is giving any free goods or bonus goods for the any material by to date, তখন আমরা ওইটা ওইখানে ফিল আপ করবো, ঠিক আছে। গ্র্যান্ড ডিসকাউন্ট ইফ টাইপ। আচ্ছা আমি কি সমস্ত ফিল্ডগুলো কম বেশি বলে দিচ্ছি যেগুলো যেগুলো মোটামুটি জানার দরকার, ঠিক আছে। প্ল্যান ডেলিভারি টাইম যেটাকে PLD বলা হয়, number of days required for the delivery of any material by this vendor,
মানে একটা ভেন্ডারকে আপনি যখন পার্টিকুলার অর্ডার দিচ্ছেন সেই অর্ডারের রেসপেক্টিভে ওই মেটেরিয়ালটা কতদিনে ডেলিভারি করে সেটা কল প্ল্যান ডেলিভারি টাইম। ঠিক আছে? আচ্ছা, কনফার্মেশন কন্ট্রোল। ইফ দ্য কনফার্মেশন কন্ট্রোল ইজ সিলেক্টেড ইন দ্য PO, then after receiving our PO, immediately vendor will send an advance shipping notification document to us in such a way that exactly how much quantity is dispatching and what date is planning to ship the goods to us and what date goods will be delivered to us later. This receive shipping notification detail will be entered here. মানে কি, ধরুন আজকে আমি একটা পার্টিকুলার, এগুলো যখন আমার অনলাইন শপিং এ ভীষণ হয়, আমি যখন কোনো কাউকে কোনো জায়গা থেকে নিই, আমি দেখেছি, আপনি দেখেছেন, যদি পারচেস করা হয়, পারচেস করার পর ওরা একটা কনফার্মেশন দেয় যে আমরা অর্ডারটা বুক করেছি। এইবার ওই পারচেজিং করার পর ওই অর্ডারটা যখন তারা তাদের ভেন্ডারদেরকে সাপ্লাই করে, সেই ভেন্ডাররা যখন কনফার্ম করে যে আমরা কবে সাপ্লাই করতে পারবো মেটেরিয়ালটা কাস্টমারকে, তখনই কিন্তু ওরা আমাদেরকে একটা মেল পাঠায় যে এই মেটেরিয়ালসটা এই ভেন্ডার সাপ্লাই করছে, অমুক দিনকে আপনার কাছে পৌঁছবে। ঠিক আছে? এটা হচ্ছে অর্ডার কনফার্মেশনস। তো এইখানে একটা হ্যাঁ এখানে করা যায়, এটা অ্যাকচুয়ালি সিস্টেম থেকেই হয়, সেটা এখানে বলা হয়েছে। সিস্টেমে যে কনফার্মেশনগুলো মেনলি যেগুলো আমাদের কাছে আছে না, ওটা কোনো আলাদা সিস্টেম না, এটা এর মধ্যেই থাকে, ওরা এসিপি ইউজ করে। ঠিক আছে? আলটিমেটলি তো সেইখানে যেই ওটা আলটিমেটলি রেডি হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা মেল কিন্তু চলে আসবে। ঠিক আছে? আমাদের কাছে আসে, সে দেখবেন অনেক সময়তে সঙ্গে সঙ্গে আসে, অনেক সময় একটু হয়তো দেরি করে আসে। ঠিক আছে? সেটা হচ্ছে এটা। আর ওয়ান টাইম ভেন্ডার হলে কি হয়, মেটেরিয়াল মাস্টার যখন আমরা এবার তিনটে আমাদের এখানে ভেন্ডার মাস্টার ক্রিয়েশনের তিনখানা অপশনও দিয়ে দেওয়া হয়েছে, যে কি কোড যখন আমরা ফাইন্যান্স মোড থেকে ক্রিয়েট করছি, যখন আমরা মেটেরিয়ালস মোড থেকে ক্রিয়েট করছি, পারচেজিং মোড, তখন সেন্টার মোড। আমাদের বেকার FI মোড থেকে কি ক্রিয়েট হচ্ছে সেটা জেনে লাভ নেই। আমরা যখন ডাইরেক্টলি ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমরা এক্সকে দিয়ে করবো, আর এক্সকে জায়গায় এক্সের জায়গায় এম করলে সেই জায়গাটা হচ্ছে মেটেরিয়ালস জায়গাটা, ওখান থেকে যখন আমরা ক্রিয়েট করছি বা ক্রিয়েট করছি। ঠিক আছে? এই টোটাল জিনিসটা হচ্ছে আপনার জানো যে মেটেরিয়াল মাস্টার ক্রিয়েশন এবং ভেন্ডার মাস্টার ক্রিয়েশন। ঠিক আছে? তো আপনি একটা কাজ করতে পারেন, আজকে আমরা ভেন্ডার মাস্টার যে জায়গাটা আছে, ঠিক আছে, সেই ভেন্ডার মাস্টার জায়গাটা আমরা আজকে একটা ক্রিয়েট করতে হবে। আমাদেরকে ওখানে মেটেরিয়াল মাস্টারটা ক্রিয়েট করানো হয়নি। ঠিক আছে? ওয়ারেজ ভেন্ডার মাস্টার ডেটা ক্রিয়েট করতে গেলে আমাদের কতগুলো ক্রাইটেরিয়া বানাতে হবে, যেমন অ্যাকাউন্ট গ্রুপ বানানো, অ্যাকাউন্ট গ্রুপ নাম্বার রেঞ্জ বানানো। ঠিক আছে? তারপর একটা রিকন অ্যাকাউন্ট তৈরি করে দেবো। ঠিক আছে? তো এই রেসপেক্টিভে আমি একটা কথা বলছি যে আপনাকে কি আমি এই বেসিক সেটিংসটা করে দিয়েছিলাম, সেই চার্টার অ্যাকাউন্টস থেকে শুরু করে সমস্ত কিছু করে দিয়েছিলাম, রাইট? তো তাহলে আমি একটা কাজ করছি, আপনি বরঞ্চ সিস্টেমটা খুলুন, আপনাকে আমি কয়েকটা রিকন অ্যাকাউন্ট বানিয়ে দিন। তো রিকন অ্যাকাউন্টটা বানিয়ে দিতে গেলে তাহলে সুবিধা কী হবে, ভেন্ডার মাস্টারটা আমি ক্রিয়েট করবো। এখানে আমি একটা আপনি করুন FS00 করুন, /FS00। এটা বানাচ্ছি বেসিক্যালি হচ্ছে আমাদের যে ভেন্ডারগুলো যখন আমরা ক্রিয়েট করবো, তাহলে সেই ভেন্ডারগুলো অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক কী করা হবে, সেই লিঙ্কিংয়ের জন্য যে অ্যাকাউন্টিং একটা জিএল অ্যাকাউন্ট লাগবে, সেই জিএলটা আমরা বানিয়ে রাখছি। ওই জিএলটা না থাকলে আপনি যখন ভেন্ডার মাস্টার ক্রিয়েট করবেন তখন জিজ্ঞেস করবে, ওটা বলে রিকন অ্যাকাউন্ট। রিকন অ্যাকাউন্ট কী করে, রিকন অ্যাকাউন্ট হচ্ছে টোটাল ভেন্ডার মাস্টার ডেটা কত হচ্ছে তার সামারিটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? এত ভেন্ডারের টোটাল ভ্যালুয়েশনটা, তো সেই দিকটা আমরা কোম্পানি কোড কি ছিল, যেটা আমাদের যেটা আমরা যেটা নিজে করছি সেটা এখান দিন। হ্যাঁ, এখানে মনে হচ্ছে কোনো আমরা এই নেই। ঠিক আছে? আপনার মনে হচ্ছে এক কোম্পানি কোড আমি মনে হচ্ছে সম্ভবত এ থেকে বানিয়েছিলাম, তো 1000 থেকে নিয়েছিলাম সম্ভব। এখানে কোম্পানি কোড দিলাম, এখানে কত আমরা A4 না A4 ছিল। লাইব্রেরি হচ্ছে এক মিনিট।
লাইব্রেরিটা এখানে হলো না, এক মিনিট তো আচ্ছা আমার মনে হচ্ছে কোনো কারণে কোনো জায়গা থেকে কপি করে নিয়েছিলাম সেই জন্য। ওকে ধরুন আমাদের ভেন্ডার বলতে তিনটে ভেন্ডার রয়েছে, একটা হচ্ছে লোকাল ভেন্ডার, একটা হচ্ছে ডোমেস্টিক ভেন্ডার, একটা ফরেন ভেন্ডার। আমরা লোকালটা ভেন্ডার লোকাল ভেন্ডার, এইখানে হচ্ছে আপনার ভেন্ডার্স, সরি ভেন্ডার্স লাইন আইটেম শর্ট কি করে দিচ্ছি আমি 12 067 এটাকে কপি করে দিচ্ছি আমি সবই সেম থাকবে। এখানে দিলাম আবার একটা করে দিচ্ছি, 3 নম্বরটা করে দিচ্ছি ফরেন, 3 কিছু ছিল না 067। আপনি যখন কোনো কোম্পানি কোড করবেন তখন এইটাকে এখান থেকে কপি করে নেন, কোনো প্রবলেম নেই, আমাদের কোড মতো ক্রিয়েট করতে হবে না, এইখান থেকে নিয়ে কপি করে দেবেন। ধরুন আপনার কি বললাম ইন্টারন্যাশনাল তিনটে ভেন্ডার ক্রিয়েট করে দেবেন আলটিমেটলি। এবার হচ্ছে নাম, আচ্ছা এবার আমি আর করবো না কারণ এই তিনটে আমার অ্যাকাউন্টে কাজ, এটা আমি করে দিলাম। এবার নাম্বার রেঞ্জটা আপনাকে ক্রিয়েট করতে হবে, এক্সকে N1 আপনি করুন, এক্সকে N1 এবার ধরুন তিনটা নাম্বার রেঞ্জ করতে হবে আমাকে, একটা লোকালের জন্য, একটা ডোমেস্টিকের জন্য, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল জন্য। তো আমি লোকালের জন্য যদি করতে চাই তাহলে এখানে কোনো কারণে আপনি ওপরে ক্লিক করেছেন, নিচে ইন্টারভ্যালে ক্লিক করতে হবে, পেন্সিল ইন্টারভ্যালটা, ঠিক আছে। তো আমি লোকালের জন্য করছি, নাম দিচ্ছি এলো, ওকে। তো দুটো খোলা রয়েছে আমার এখানে, তো এলো, ঠিক আছে। তো এবার এলো হলে তাহলে আপনি ধরুন এখানে প্লাস ইন্টারভ্যালে ক্লিক করুন, হ্যাঁ নাম্বার ইজ দিন LO, এর কোনো নিয়ম নেই, আমি যে কোনো নামে করতে পারলাম, জাস্ট মানে বোঝানোর সুবিধার জন্য বললাম। এবং লোকাল নাম্বার কি হবে, আপনি যে নাম্বারটা খালি আছে ড্রপ ডাউন থেকে সেই নাম্বারটা চুজ করে নিন, হ্যাঁ চুজ করুন, হ্যাঁ এটা দিয়ে একটু না টুটাকে মুছে দিন, 520 না ওটা না, প্রথমটা কপি করে দিন, 520 301 থেকে 400 করে দিন, এন্টার। আবার প্লাস ইন্টার করে দিন, এবার ডোমেস্টিক দিয়ে ফোন নাম্বার ওটাতে চুজ করুন, 2 নম্বরে যান, 500 করে 500, হ্যাঁ 2 নম্বরে করুন 500 করে 500, দরকার নেই এটা করে 500 করে দেবেন, ডাইরেক্ট করে দেবেন, এন্টার এন্টার প্লাস ইন্টার করে দেন। এটা ধরুন IN করে দিন, ইন্টারন্যাশনাল ভেন্ডার, ড্রপ ডাউন থেকে নিন,
ওটাকে নিয়ে নিন। 2 নাম্বারে চলে যান, 2 নাম্বারটা মুছে দিন আগে। হ্যাঁ, ওটাকে 2 নাম্বারে করে দিন। তো 502 এর জায়গায় 600 করে দিন। বাস সেভ। তাহলে এই যে নাম্বার রেঞ্জটা করলেন আর এই যে অ্যাকাউন্টটা বানালেন, এই ভেন্ডারটা দুটোই কোথায় হলো? দুটোই কিন্তু ক্লায়েন্ট লেভেল হলো। এবার দুটো করে লিঙ্ক করতে হবে। OBAS /n OBAS /n দিয়ে হবে। হ্যাঁ, পজিশন। এবার আপনার লোকাল ভেন্ডারের অ্যাকাউন্টের নাম কি ছিল? না, অ্যাকাউন্টটা বানানো হয়নি। আমার অ্যাকাউন্টটা বানানো হয়নি, অ্যাকাউন্টটা বানিয়ে যাবে। আগে আমরা অ্যাকাউন্টটা বানানো উচিত ছিল, তো বানিয়ে OBD3 করুন /n OBD। এটা আগে ফার্স্ট করতে হবে OBD3, তারপর নাম্বার লিস্টটা হয় নিউ এন্ট্রিজ। অ্যাকাউন্টের কোড দিন, একদম LOV দিন, LOV। ডিসক্রিপশনে লোকাল ভেন্ডার, ব্যাকেট কোম্পানি কোড দিন। না কিছু না, এটা হবে না। লোকাল ভেন্ডারের মধ্যে ব্যাকেটের মধ্যে কোম্পানি কোডটা দিন। সেভ, কন্টিনিউ। তারপর যখন সেকেন্ডটা করবো তো এইখানে অ্যারোটাতে ক্লিক করুন, এখানে ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এবার ধরুন DON করে দিন, ডোমেস্টিক DON করে দিন উপরটা, DON। হ্যাঁ, ডোমেস্টিক ভেন্ডার। ব্যাকেটের সেভ। আচ্ছা, 3 নম্বরটা বলুন ইন্টারন্যাশনাল ILT। সেভ, সেভ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এইখানে আমরা ভেন্ডারের নাম্বার রেঞ্জগুলোকে ক্রিয়েট করেছিলাম। এবার এটা অ্যাসাইন করবো OBAS /n OBAS পজিশন, এবং অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করে রাখতে হয়। হ্যাঁ, LOV দিন। হ্যাঁ, এবার নাম্বার লিস্টটা অ্যাসাইন করে দিন। ড্রপডাউন দেবে LV। LV যেটা ইয়ে করলাম মতো, এবং এই যে LV LF। ঠিক আছে, সেভ। তারপরে হচ্ছে আবার পজিশনে যান, DON ডোমেস্টিক, ড্রপডাউন DO। আর এখানে ইন্টারন্যাশনালটা দেখাই যাচ্ছে, এখানে INT এখানে ড্রপডাউন, সেভ। ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা। নেক্সট হচ্ছে আমরা এবার মেন নাম্বারটা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আগে মেন নাম্বারটা ক্রিয়েশনটা শিখি। XK01 এটা করে শেষ করি। XK01 এই যে নাম্বারটা, এটা কিন্তু আমি কিছু করবো না, এটা মেশিন অটোমেটিক্যালি নেবে, কারণ ইন্টারনাল আমি অ্যাসাইন করে দিয়েছি। এখানে এখন পারচেজ অ্যাড্রেস দিতে হবে, এখানে অ্যাকাউন্ট গ্রুপ LOV ছিল, দেখুন তো একটা। হ্যাঁ, এন্টার। এখানে আপনাকে ভেন্ডারের নাম দিতে হবে। সাবমিশন দিতে পারে, এখানে ভেন্ডারের নামটা দিন তলায়। রাত্রির কাছে লাল হবে। একটাই সঙ্গে দেখানো হয়।
এইখানে সার্চ টার্মটা বুঝে নিন, এখানে এটাই বোঝানো হয়েছে। সার্চটা মানে হচ্ছে ধরুন আজকে এক্সওয়াইজেড প্রাইভেট লিমিটেড নামে আরও প্রাইভেট লিমিটেড এরকম সেম নামে আরও আছে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, ধরুন একটা এক্সওয়াইজেড আপনার হয়তো ধরুন একটা জায়গা থেকে মেটেরিয়াল সাপ্লাই করে, আর একটা তো আরেকটা জায়গা থেকে, বা একটা এক্সওয়াইজেড হয়তো স্যান্ড করে, একটা তো স্টোন চিপ করে, তো সেইটাকে ডিফাইন করার জন্য আপনি সার্চটা আমরা ডিফাইন করে রাখতে পারেন, ঠিক আছে? সার্চটা হচ্ছে ওই পারপাসে। এবং এবার হচ্ছে এইখানে দেখুন এই যে জায়গাটা আছে এইটা টোটালি ট্যাক্সের ইনফরমেশন দেওয়ার জায়গা। আপনাকে যে ভেন্ডারের যে ট্যাক্সের যে ইনফরমেশনগুলো আছে সেই ট্যাক্সের ইনফরমেশনগুলো আপনি এখানে দিয়ে দেবেন, এটা তো একটা দিক গেল। নেক্সট হচ্ছে আপনার একটা কাস্টমার বলে একটা অপশন আছে। এর মানেটা কি? কাস্টমার বলে অপশনটা মানে হচ্ছে যদি কোনো ভেন্ডার কখন আলটিমেটলি এরকম হয়ে যায় যে আলটিমেটলি দেখা গেল যে সেই ভেন্ডার কখনো যদি আপনাকে হয়তো মেটেরিয়াল যে সাপ্লাই করে আপনি তাকে মেটেরিয়াল বিক্রি করেছেন, ঠিক আছে? তো তার কাছে টাকা পাবেন। তো এবার কথা হচ্ছে যে এখন পেমেন্ট পারপাসে আমাদের তখন কি করা হয়, দেখা হয় যে কাস্টমার হিসাবে তার থেকে কত টাকা নেওয়ার আছে, ঠিক আছে? যদি দেখা যায় কাস্টমার থেকে তার কাছ থেকে কোনো টাকা নেওয়া থাকে তখন ওখান থেকে সেটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টমার হলো যদি থাকে। এটা কি জন্য এখানে এন্টার করলাম। এবার দেখুন এই যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে ভেন্ডারের পেমেন্ট ট্রানজাকশন স্কিম, মানে ভেন্ডারের ব্যাংকিং ডিটেলসটা এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? ব্যাংকিং ডিটেলস বা ব্যাংকিং ইনফরমেশনটা, ওকে? তো কিছু থাকলে আমি দিলাম এন্টার, কিছু নেই। কাশি পাচ্ছি জল খাই। হ্যাঁ, এখানে আমরা এন্টার মারলাম। এই জায়গাতে আমার রিকন অ্যাকাউন্ট, এই রিকন অ্যাকাউন্টে কি কি রিকন অ্যাকাউন্ট ড্রপডাউনটা এখানে তিনটা শো করছে। যদি আমি লোকাল ভেন্ডার বানাতে চান তো লোকাল ভেন্ডার দিয়েছেন, তো প্রথমটা এলো, এই লোকালটা চুজ করলেন। এবার ক্যাশ ম্যানেজমেন্ট গ্রুপ, ক্যাশ ম্যানেজমেন্ট গ্রুপে আপনি এখানে আপনি গিয়ে আপনি ডোমেস্টিকটা চুজ করলেন, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আর কিছু করার নেই এখানে। এন্টার। এখানে পেমেন্ট টার্মস অফ পেমেন্টটা হচ্ছে যে আমাদের ইমিডিয়েট করে দিলাম চেক ডাবল ইনভয়েস। চেক ডাবল ইনভয়েস মানে কি? চেক ডাবল ইনভয়েস মানে যখন ভেন্ডার আমাকে ইনভয়েস পাঠাবে তখন তো ইনভয়েসের নাম্বার থাকবে, সেই ইনভয়েসের নাম্বারের রেসপেক্টে আমরা ইনভয়েসটা এন্ট্রি করছি। কিন্তু কোনো সময় দেখা গেল যে আজকে ওই ইনভয়েসের নাম্বারের রেসপেক্টিভে যখন আমরা কোনো ইনভয়েসকে এন্ট্রি করেছি এবং তার পেমেন্টটা হয়তো হয়ে গেছে, তারপর হয়তো ভেন্ডার আবার আপনাকে ইনভয়েস পাঠিয়েছে, ঠিক আছে? সেই সেম নাম্বারে হয়তো ইনভয়েস পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেই ইনভয়েসের নাম্বারটা আলটিমেটলি কি হচ্ছে না, সেই ইনভয়েসের নাম্বারটা আমাদের আইডেন্টিফাই করাবে আগে থেকে যে এইটা কিন্তু অলরেডি আমরা পেয়েছি এই নাম্বারটা। তখন আমরা সেটাকে ভেরিফাই করতে পারবো যে এটা কি ওই ইনভয়েস নাকি না এটা নতুন ইনভয়েস, বাট এটা ওই সেম নাম্বারে এসছে, ঠিক আছে? এটা বোঝাচ্ছে। এটা এখন ডাবল ইনভয়েস এটা টেক নিয়ে আসলাম। নেক্সট এখানে কিছু হবে না, আবার এন্টার। এইখানে খুব ইম্পর্টেন্ট, এখানে অর্ডার কারেন্সি লিখুন INR দিন। টার্মস অফ পেমেন্টটা দিয়ে দেবো না। এবার হচ্ছে ইনকো টার্মস এখানে চুজ করুন, ড্রপ ডাউনে যান, ইনকো টার্মস CFR আর এখানে ডেসক্রিপশন মানে যে কান্ট্রি থেকে আসবে। আমার কাছে আমাদের কান্ট্রি তো কিছু নেই, সেই মানে এখানে ওই CFR দিয়ে রেখে যাবো, যদি থাকবে আমি দিয়ে দেবো, CFR লিখে যাবে। এবার হচ্ছে GR বেসড ইনভয়েস ভেরিফিকেশন টিক মানে দিন, যেটা আমরা ওখানে করেছিলাম, আর কিছু নেই। এবার হচ্ছে এন্টার। ইয়েস স্যার, ঠিক আছে?
মেনুটা ক্রিয়েট হয়ে গেল। আপনি যতটা হয়ে গেল ততটা কিন্তু আপনি আরও যে কটা কোম্পানি কোড আছে সেটা বানিয়ে রেখে দেবেন। নেক্সট ক্লাস আমরা মেটেরিয়াল হ্যাঁ করেছেন তো কোম্পানি কোড, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এরকম ভালো ইমপ্লিমেন্টটা করুন, খুব ভালো হয়েছে তো, ঠিক আছে। তো এইখানে আপনি এই অবধি সব জায়গাটা করে দিন, ভেন্ডার মাস্টার ক্রিয়েশন অবধি, ঠিক আছে। নেক্সট দিন আমরা মেটেরিয়াল মাস্টারটা ক্রিয়েশন করবো, করা হয়ে গেলে তারপর আমরা সোর্সিং পারচেজিং ইনফোরে করে তারপর কিন্তু ঢুকে যাবো, ঠিক আছে। আমি দেখছি এই ক্লাসটা ক্লাসটা আজকে রাত্রে রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি, খুব ভালো ক্লাস হয়েছে, ঠিক আছে, রাত্রে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি আপনাকে, আপনার ফোনপে আছে? ব্যাংকে ট্রান্সফার করুন, আমার গুগল পে কাজ করছে না, ঠিক আছে, আপনাকে আমি ব্যাংক ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে,